আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগতম। আমরা গতিবিদ্যার এর পূর্বে 4টা ক্লাস করে ফেলছি। আজকে আমরা গতির পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি তার নাম হচ্ছে ত্বরণ। ত্বরণ। আচ্ছা, প্রথমে জানি সংজ্ঞাটা, ত্বরণ কাকে বলে। তাহলে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, কি বলছে এখানে আমি? বেগের পরিবর্তন। আচ্ছা, বেগের পরিবর্তন। আচ্ছা, বেগ কি রকম পরিবর্তন হতে পারে? কোন একটা বস্তু যে বেগে আছে ওর থেকে বেগ বাড়তে পারে, আবার কোন একটা বস্তু বেশি বেগে আছে সেই বেগ থেকে বেগ কমতেও পারে। তাহলে বেগের পরিবর্তন কয় ভাবে হতে পারে? বেগের পরিবর্তন দুই ভাবে হতে পারে, বেগ বাড়তেও পারে, বেগ কমতেও পারে। কিন্তু সংজ্ঞায় কি বলছে? বেগের পরিবর্তনের হারকে, তার মানে বেগের যদি পরিবর্তন হয় তখনই কেবল কি থাকবে? ত্বরণ হবে। সেটা বেগ বাড়ুক আর বেগ কমুক। তো এই বেগের পরিবর্তন আমরা আমাদের বইয়ে, এই যে বেগের পরিবর্তন যদি বাড়ে মানে অর্থাৎ বেগ যদি বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পেলে ত্বরণ বলি, তখন থেকে আমরা ত্বরণ হবে। আর আমরা বেগ হ্রাস পেলে মন্দন হবে। আচ্ছা, আমরা কি দেখলাম? বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন হইলেই ত্বরণ। কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে, অথবা আমরা বেগ হ্রাসটাকে একটা বিশেষ নামে চিহ্নিত করি, সে নামটা হচ্ছে মন্দন। অর্থাৎ বেগ যদি 10 মিটার/সেকেন্ড থেকে 20 মিটার/সেকেন্ড বেগ হয়, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। কিন্তু বেগ যদি 20 থেকে 10-এ আসে অর্থাৎ কমে যায়, তখন তাকে আমরা কি বলবো? মন্দন বলবো। তাহলে আশা করি বুঝতে পারছি ত্বরণের সংজ্ঞাটা। এই ত্বরণ ত্বরণ হচ্ছে দুই প্রকার। একটা হলো গড় ত্বরণ, আর একটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা, যেহেতু গড় বেগ হতে পারে সেহেতু গড় ত্বরণও হতে পারে। তাহলে গড় ত্বরণ কাকে বলে? আমরা একটু গড় ত্বরণের ব্যাপারটা আসি। গড় ত্বরণ, গড় ত্বরণটা হচ্ছে কোনো বস্তুর বেগের পরিবর্তন যদি হয়, অর্থাৎ কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারটাকে, আচ্ছা বেগের পরিবর্তন দেখবো আমরা, বেগের পরিবর্তনকে যদি সময় দ্বারা ভাগ করি, তাহলে গড় ত্বরণটা হচ্ছে এরকম যে বেগের পরিবর্তন বাই সময়। আচ্ছা, বেগের পরিবর্তনটা কিরকম? কোনো একটা গাড়ি শুরুতে তার বেগ ছিল ইউ। আচ্ছা, আমরা বলে নেই, শুরুতে কোনো একটা বস্তুর যে বেগটা থাকে সেই বেগটাকে আমরা কি বেগ বলি? আদি বেগ বলি। গাড়িটা চলছে, আমি এই মুহূর্তে হিসাব করতেছি, এই মুহূর্তের বেগটাকে আমি হিসাব করব, অর্থাৎ আদি বেগ থেকে শেষ বেগ, মানে এই যে এই বেগটা, আমি যে বেগটাকে সর্বশেষে হিসাব ধরলাম এটাকে বললাম হচ্ছে আমরা শেষ বেগ। তাইলে গাড়িটা যখন এখান থেকে এখান পর্যন্ত আসলো, অবশ্যই একটা সময় লাগছে, ধরলাম টি সময় লাগছে। তাহলে গড় ত্বরণটা কি হবে? বেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে গড় ত্বরণ, এই অ্যাভারেজ ত্বরণ, বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ মাইনাস
আদিবেগ ভাগ সময়। তাহলে শেষ বেগ আমরা কি পেলাম? ভি, আদিবেগ হইল ইউ, সময় হইল টি। এই গড় ত্বরণ বা ত্বরণ আমরা এটাকে শুধু এ দ্বারাও দিতে পারি, এটাকে ত্বরণ বা গড় ত্বরণ যেটাই বলি না কেন, এটা হচ্ছে গড় ত্বরণ। তাহলে আশা করি গড় ত্বরণ ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে আমরা এই পর্যন্ত বুঝছি, এবার আমরা এখানে আসি। গড় ত্বরণ বা ত্বরণ, আমরা ত্বরণও কি হতে পারে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, বেগের পরিবর্তন যদি হয় তাহলে বেগের পরিবর্তনটাও তো একটা বেগ। তাহলে আমরা ত্বরণ সমান সমান কি লিখতে পারি? বেগ বাই সময়। আচ্ছা, তাহলে বেগটা কিভাবে হয়? নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলে। তাহলে নির্দিষ্ট দিকে যেহেতু সরণের হার হয় তাকে বেগ বলে। তাহলে বেগ ভেক্টর রাশি। তাহলে বেগ যদি ভেক্টর রাশি হয়, ভেক্টর রাশির হারকে, বেগের হারকে, তাহলে বেগ কি নির্দিষ্ট দিকে হচ্ছে, তাহলে নির্দিষ্ট দিকে অবশ্যই কি হচ্ছে? ত্বরণ হচ্ছে। তাহলে ত্বরণের কি কি আছে? মানও আছে, একটা মান পাবো, আবার ত্বরণের একটা কি পাবো? দিক পাবো। যেহেতু বেগ ভেক্টর রাশি, তাহলে ত্বরণের কি আছে? মান, দিক উভয়ই আছে। আমরা জানি যে সকল রাশির মান এবং দিক উভয়ই থাকে সেই সকল রাশিকে আমরা কি রাশি বলি? ভেক্টর রাশি। তাহলে আমরা কি বলতে পারি? ত্বরণ হচ্ছে একটা কি রাশি? ভেক্টর রাশি। আমরা এই দুটার সাপেক্ষে বলতে পারি ত্বরণ হচ্ছে একটা কি রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, এবার আমরা ত্বরণের একক দেখি। একক। আচ্ছা, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা বেগ পড়ছিলাম ভি, সময় পড়ছিলাম টি। আমরা এই যে বেগের একক কি পড়ছিলাম? মিটার পার সেকেন্ড। সময়ের একক কি পড়লাম? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড গুণন 1/সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড, আর 1/সেকেন্ড মানে কি? এস ইনভার্স 1। আমরা সূচকের নিয়মে এটাকে লিখতে পারি এম এস ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের কিসের একক? ত্বরণের একক। আমি যদি মাত্রা লিখি ত্বরণের, মাত্রা এ সমান সমান কি হচ্ছে? ভি বাই টি হচ্ছে। তাহলে এখন দেখি বেগের, বেগের মাত্রা কি পড়ছি আমরা? এল টি ইনভার্স 1। সময়ের মাত্রা কি পড়ছি? টি পড়ছি। তাহলে একইভাবে এটা যে সিস্টেম, এটা ওই একই সিস্টেমে এটাকে লেখা যায় এল টি ইনভার্স 2। আমরা জানি ত্বরণকে অবশ্যই, সরি, মাত্রা সমীকরণকে অবশ্যই তৃতীয় বন্ধনী দ্বারা কি করতে হবে? আবদ্ধ করতে হবে। এই হচ্ছে ত্বরণের একক। তাহলে ত্বরণের একক কি পেলাম? মিটার সেকেন্ড ইনভার্স 2 অথবা মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2। তাহলে আমরা ত্বরণের একক এবং মাত্রা বুঝতে পারলাম। এখন গড় ত্বরণ দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সমত্বরণ, আর একটা হচ্ছে অসমত্বরণ। তাইলে সমত্বরণ কাকে বলে? সমত্বরণ সময়ের পরিবর্তনের সাথে যদি ত্বরণের মানের পরিবর্তন না ঘটে তাহলে তাকে সমত্বরণ বলে। আচ্ছা, তাহলে কি বলছে? সময়ের পরিবর্তন হবে কিন্তু ত্বরণের মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমি যদি এদিকে ত্বরণ নেই আর এক্স অক্ষে যদি সময় নেই, সময়টাকে সেকেন্ডে, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি ধরে নিলাম এই ত্বরণটা হচ্ছে 15
এই বিন্দুতে মানটা হচ্ছে কত? 15। আমি বিভিন্ন বিন্দু নিচ্ছি, এটা হলো 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, এটা হচ্ছে 15 সেকেন্ড। আমরা দেখতেছি এটা মূল বিন্দু 0 বা ও থেকে। দেখেন সময়ের কি হচ্ছে, সময় কত? যখন 5 সেকেন্ড তখন ত্বরণের মান কত? 15। এই যে 15। যখন সময় 10 সেকেন্ড তখনও ত্বরণের কি উপরে বা নিচে গেছে কি না? তাহলে ত্বরণের মান কত? 15। যখন সময় 15 সেকেন্ড তখনও ত্বরণের মান কত? 15। তাহলে সময়ের এই যে পরিবর্তন হচ্ছে কিন্তু ত্বরণের মানের কি হচ্ছে না? কোনো রকম পরিবর্তন হচ্ছে না। যেহেতু আমরা বললাম ত্বরণের মানের যদি সময়ের পরিবর্তনের সাথে যদি ত্বরণের মানের পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা কি ত্বরণ বলবো? সমত্বরণ বলবো। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি সমত্বরণ ব্যাপারটা। এবার তাহলে আমরা অসমত্বরণ ব্যাপারটা দেখি। তাহলে অসমত্বরণ, তাহলে সময়ের পরিবর্তনের সাথে যদি ত্বরণের মানের পরিবর্তন ঘটে তাহলে তাকে কি বলবো? অসমত্বরণ বলবো। আচ্ছা দেখি, আমরা এরকম এরকম একটা রেখা নিলাম। আচ্ছা, যখন 5, সময়ের মান যখন 5, তখন ত্বরণের মান ধরলাম 10। যখন সময়ের মান 10, তখন ত্বরণের মান ধরলাম 12। যখন সময়ের মান 15, তখন ধরলাম ত্বরণের মানও হলো কত? 15। আচ্ছা, তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে, যখন সময় 5 সেকেন্ড ছিল তখন ত্বরণ কত ছিল? 10 মিটার/সেকেন্ড স্কয়ার ছিল। যখন সময় 10 সেকেন্ড ছিল তখন ত্বরণের মান কত ছিল? 12 মিটার/সেকেন্ড স্কয়ার ছিল। যখন সময় 15 সেকেন্ড তখন ত্বরণের মান 15 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সময়ের পরিবর্তনের সাথে সাথে কি এবার ত্বরণ একই ছিল নাকি পরিবর্তন ঘটছে? তাহলে কি ঘটছে? পরিবর্তন ঘটছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে যদি ত্বরণের মানেরও পরিবর্তন ঘটে তখন তাকে কি ত্বরণ বলবো? অসমত্বরণ বলবো। আর যদি সময়ের পরিবর্তনের সাথে ত্বরণের মাধ্যমে কোনো পরিবর্তন না ঘটে তাহলে তাকে আমরা কি ত্বরণ বলবো? সমত্বরণ বলবো। আচ্ছা, আশা করি সমত্বরণ অসমত্বরণ ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবার আমরা আসবো হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। ওই যে তাৎক্ষণিক মানে আগের ক্লাসে আলোচনা করছিলাম, তাৎক্ষণিক মানে কি? খুব ক্ষুদ্র সময়ের হিসাবে। তাহলে এবার ওই আগের সংজ্ঞার মতোই, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সেই সময়ে বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলে। আচ্ছা, তাহলে কি হইতে হবে? তাৎক্ষণিক ব্যাপারটা মানে কি? সময়ের ব্যবধানটা প্রায় শূন্যের কাছাকাছি। আচ্ছা, আমরা যখন তাৎক্ষণিক বেগ পড়ছি তখনও সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। যখন তাৎক্ষণিক দ্রুতি পড়ছি তখনও সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে দূরত্বের পরিবর্তনের হারকে, তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে সরণের পরিবর্তনের হারকে, তাহলে তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে কি হবে? বেগের পরিবর্তনের হারকে। অর্থাৎ আমি যদি তাৎক্ষণিক ত্বরণ বা এই তাৎক্ষণিক ত্বরণকেই ত্বরণ বলে, তাহলে এখানে কি হবে? বেগের পরিবর্তন। আচ্ছা, বেগের পরিবর্তন ধরলাম ডেল ভি। এই ডেল, এটার নাম হচ্ছে ডেল। পদার্থবিজ্ঞানে আমরা নর্মালি ডেল দ্বারা কি বুঝাই? এই ডেল দ্বারা বুঝাই পরিবর্তন। এটার নাম হচ্ছে ডেল। এই ডেল দ্বারা আমরা কি বুঝাই? পরিবর্তন বুঝাই। তাহলে বেগের পরিবর্তনের হারকে, তাহলে সময়েরও তো পরিবর্তন হয়েছে, এই যে ডেলটি, তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? তাৎক্ষণিক ত্বরণ বলবো। তাহলে আশা করি আমরা ত্বরণের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা গড় দ্রুতি বা গড় বেগ এর 3টা কেস দেখি। আমরা গড় দ্রুতি বা গড় বেগ এই ব্যাপারটাকে আমরা কি বলতে পারি? আমরা পড়ছিলাম এর আগে গড় দ্রুতি যে ভি বার, মোট অতিক্রান্ত দূরত্ব
দূরত্ব বাই মোট সময়। এখানে দূরত্ব বা সরণ দিকের বিবেচনা না আনলে একইভাবে বলা যায় দূরত্ব বা সরণ একই হিসাব। তাহলে আমি গড় বা গড় দ্রুতি বা গড় বেগের তিনটা হিসাব নিকাশ দেখবো। তাহলে এক নম্বরে আমি এটাকে বললাম কেস 1। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু খেয়াল করি। ধরলাম এটা একটা পথ, এই দূরত্বটা মানে S1, এটা S, S2, এটা S। তার মানে এইটুক দূরত্ব আর এইটুক দূরত্ব সমান, দূরত্ব সমান, কিন্তু এইটুক যাইতে সময় লাগছে T1, এইটুক সময় লাগছে T2। এখানে বেগ ছিল V1, এখানে বেগ ছিল V2। তাহলে আমাদের গড় দ্রুতি বা গড় বেগের সংজ্ঞাটা কি আসতেছে? ভি বার ইকুয়াল টু মোট দূরত্ব। আচ্ছা, মোট দূরত্ব এখানে কি? মোট দূরত্ব S1, S2। মোট সময় কি ছিল? T1, T2। তাহলে S1 দূরত্ব তো পথের দূরত্ব সমান, মানে এই যে এ বি সি যদি ধরি তাহলে এ বি মানে এখানে এ বি আর বি সি এই পথটা সমান। তাহলে এইখানে সরণ হয়েছে এস, এখানেও সরণ হয়েছে এস, আর T1 T2 ভিন্ন। আচ্ছা, আমরা কি জানি? এস ইকুয়াল টু ভি টি। আচ্ছা, আমরা এখানে দেখতেছি বেগ ভিন্ন, সরণটা শুধু একই। আচ্ছা, তাহলে আমি যদি S1 লিখি তাহলে V1 T1, তাহলে T1 ইকুয়াল টু কি লেখা যাবে? V1 গুণ আছে এদিকে, সে কি হবে? ভাগ হবে। তাহলে একবারে যদি লিখি S1 ভাগ V1। একইভাবে আবার আমি যদি S2 লিখি তাহলে V2 T2। তাহলে এখান থেকে যদি আমি T2 বের করতে চাই তাহলে কি লেখা যায়? S2 বাই V2। তাহলে আমরা এই মানটা এখানে লিখি S1 V1, S2 V2। এখন এখানে দেখি এস আর এস যোগ করলে কত হয়? 2s। আর S1 মানে কি? S বাই V1, S2 মানে কি? S বাই V2। তাহলে আচ্ছা, আমরা এই সাইডটা একটু মুছে দেই, এটা বোঝা গেছে। এখানে আমরা দেখতেছি 2s। তাহলে এই দুটা থেকে যদি আমি লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে? V1 V2, V1 V1 কাটা গেলে থাকলো কি? V2 S। তাহলে S V2 প্লাস V2 V2 বাদ গেলে থাকে V1, তাহলে S V1। তাহলে আমি এই ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে 2s উপরে যাচ্ছে V1 V2, আর এখানে থাকতেছে S V2 প্লাস V1। তাহলে 2s V1 V2, এখান থেকে যদি আমি সরি এখানে S V1 হবে, S V1। তাহলে এখানে যদি আমি S কমন নেই তাহলে V2 V1। তাহলে এই যে S হচ্ছে নিচের S আর উপরের S বাদ, তাহলে আমাদের উপরে কি থাকতেছে? 2 V1 V2, নিচে হচ্ছে V1 প্লাস V2। এইটা হচ্ছে আমাদের তখন গড় বেগের সূত্র। তাহলে আমাদের এই ব্যাপারটা এমসিকিউতে প্রচুর আসে। আমরা যদি দেখি দূরত্ব কি সমান, দূরত্ব সমান কিন্তু সময় ভিন্ন ভিন্ন, বেগ ভিন্ন ভিন্ন, তাহলে আমরা কি করব? এটা হচ্ছে আমাদের 2v1 v2 ভাগ v1 প্লাস v2। এটা হচ্ছে আমাদের কিসের? গড় বেগ বা গড় দ্রুতি, যেটাই চাক না কেন সেটা হচ্ছে তার সূত্র। আচ্ছা, এবার আমরা কেস 2 তে যাই। এবার কেস 2। এবার আমাদের S1 আর S2 এটা ভিন্ন। আচ্ছা, পথটা একটু বাড়াই দেই, এই যে পথ এটা হচ্ছে সি। তাহলে এবি আর বিসি সমান না, মানে ভিন্ন, কিন্তু এই ভিন্ন ভিন্ন পথ একই সময়ে গেছে, এও টি সময়ে গেছে, এও টি সময়ে গেছে। তাহলে সময় কি লাগছে? একই লাগছে। ভিন্ন ভিন্ন পথ কিন্তু কত সময় গেছে? একই সময়ে গেছে। আচ্ছা, তাহলে দেখি কি হয়। তাহলে আমাদের গড়বেগের সূত্রটা দাঁড়াচ্ছে, আমরা তো গড়বেগ জানি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, এখন মোট অতিক্রান্ত দূরত্ব S1 আর S2, মোট সময় T1 T2। আচ্ছা, আমরা কি জানি?
এস ইকুয়াল টু ভি টি। তাহলে এস ওয়ান ইকুয়াল টু কি হবে? ভি ওয়ান টি ওয়ান। তাহলে এস ওয়ানের জায়গায় আমি ভি ওয়ান টি ওয়ান বসাই দিলাম। এস টু এর জায়গায় কি বসাবো তাহলে? ভি টু টি টু। ভিন্ন ভিন্ন পথ কি ভিন্ন ভিন্ন সময় গেছে না একই সময় গেছে? একই সময়। তাহলে টি ওয়ান ইকুয়াল টু টি, টি টু ইকুয়াল টি। আচ্ছা, এখানে ভি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু আমরা লিখবো টি, ভি টু টি টু ইকুয়াল টু কি লিখবো? টি। সরি, এখানে হবে টি। তাহলে টি আর টি যোগ করলে টু টি। আচ্ছা, তাহলে এখানে যদি আমি টি কমন নেই তাহলে কি দাঁড়াইলো? ভি ওয়ান প্লাস ভি টু ভাগ টু টি। আচ্ছা, আমরা দেখতে পারতেছি টি টি বাদ, তাহলে আমাদের কি থাকলো? এখানে দাঁড়াইলো ভি ওয়ান প্লাস ভি টু বাই টু। এটা হচ্ছে আমাদের গড় বেগের সূত্র। তাহলে আমরা কি দেখলাম? যে যদি পথ ভিন্ন ভিন্ন হয় কিন্তু ভিন্ন ভিন্ন পথ যদি একই সময়ে যায়, আমরা এমসিকিউ দেখে বুঝতে হবে যে একই সময়ে গেল না ভিন্ন ভিন্ন সময়ে গেল। যদি একই ভিন্ন ভিন্ন পথ একই সময়ে যায় তাহলে ডিরেক্ট এই সূত্র যদি আমি বসাই দিই ভি ওয়ান প্লাস ভি টু ভাগ টু, তাহলে সেটা হবে আমার কি? গড় বেগের সূত্র। এবার কেস থ্রি। কেস থ্রিটা হচ্ছে এবার আমি ধরলাম ভিন্ন ভিন্ন পথ, সময়ও ভিন্ন ভিন্ন, পথ ভিন্ন, সময় ভিন্ন, বেগ ভিন্ন, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? তাহলে সূত্রটা তখন গড় বেগের সূত্র দাঁড়াবে এটাই। অর্থাৎ তখন আর কিছু করার থাকবে না, তখন আমাদের গড় বেগের সূত্রটা হবে এস ওয়ান প্লাস এস টু টি ওয়ান প্লাস টি টু, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আমরা আশা করি যে গড় দ্রুতি বা গড় বেগের এই যে তিনটা টেকনিক আমরা শিখাইলাম, এই তিনটা টেকনিক আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমাদের এই বিষয়টা জানা যাক, গতি বিষয়ক বিভিন্ন রাশি। গতির আচ্ছা, গতির সমীকরণ গুলা বলতে পারি আমরা, গতির সমীকরণ এবার আমরা আলোচনা করব। আচ্ছা, গতির সমীকরণ দেখি তো আমাদের এটা একটা রাস্তা নিলাম, ধরলাম এখানে একটা গাড়ি চলতেছে, এখানে একটা বস্তু চলতেছে, গাড়ি চলতেছে, তার বেগ এখানে ছিল ভি। যখন সে এখানে আসলো তখনও তার বেগ ধরলাম আমি ভি। তো গাড়িটা যখন এখান থেকে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসতে তার সময় লাগছে টি। আচ্ছা, তাহলে আমি কি দেখতেছি? আমি যখন হিসাব করা শুরু করছি, মানে শুরুতে বেগ আমি যখন থেকে হিসাব করে দেখছি তখন তার বেগ ছিল ভি, তার মানে এটা শুরুর বেগ, মানে এটাকে আমরা আদি বেগ বলতে পারি। আর এটাকে আমরা কি বেগ বলতে পারি? এটাকে বললাম আমরা শেষ বেগ। তাহলে কি দেখতেছি? যে গাড়িটার শুরুতে যে বেগ ছিল ভি, শেষেও ছিল ওই বেগ, অর্থাৎ বেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি পড়ছিলাম? যদি সময়ের পরিবর্তন হয় কিন্তু বেগের পরিবর্তন না হয় তাহলে সেটাকে কি বেগ বলা হয়? সমবেগ। তাহলে আমরা এখন যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করতে যাচ্ছি। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বলতে কি? সে এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, করে কি বিন্দু পর্যন্ত গেছে? বি বিন্দু পর্যন্ত। এ থেকে বি পর্যন্ত একটা পথের দৈর্ঘ্য আছে, তা পথের দৈর্ঘ্যটাই অতিক্রান্ত দূরত্ব, অথবা সরণ বলতে পারেন। এই যে এই দূরত্বটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। আমরা কি জানি? আমরা জানি যে ভি ইকুয়াল টু বেগ সমান সমান কি জানি আমরা? এস বাই টি। তাহলে আর যদি গুণ করি তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভি টি। এই যে দুনিয়ায় সমবেগে গতিশীল, এই যে দুনিয়ায় সমবেগে গতিশীল বস্তুর সূত্র এই একটাই। তার মানে কোথাও যদি সমবেগ অথবা সমদ্রুতি বলে
তাহলে আমরা এই একটা সূত্র, এই সূত্রটাই শুধু প্রয়োগ করব, আর কোনো সূত্র প্রয়োগ করব না। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এখন সমবেগে গতিশীল বস্তু তো দেখলাম, এবার আমরা দেখব সমত্বরণে। আচ্ছা, সমত্বরণ কাকে বলছি? যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি ত্বরণের মানের কি না হয়, পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা কি বলবো? সমত্বরণ বলবো। তাহলে এখন আমরা সমত্বরণে গতিশীল বস্তুর কি দেখব? গতির কিছু সমীকরণ দেখব। আচ্ছা, ধরলাম কোন একটা বস্তু এই বিন্দু থেকে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তখন শুরুতে তার বেগটা ছিল ইউ, এবং যখন বি বিন্দুতে আসলো তখন তার বেগটা ভি। আচ্ছা, এই যে আদিবেগ বলতেছে, আদিবেগটা কি? ধরে নিলাম কোন একটা রাস্তায় চলতেছিল, সে আগে থেকেই গতিশীল। তা আমি এই যে এখন থেকে হিসাব করা শুরু করলাম, এই এখন আমি যখন থেকে হিসাব করা শুরু করলাম, ওই সময়ে তার যা বেগ ছিল সেই বেগটা হচ্ছে আদিবেগ। কিছু দূর দূরে আরেকজনকে আমার আমার আর একটা বন্ধুকে রাখছে, তাকে বলতেছি হ্যাঁ এবার তোর কাছে যখন যাবে তুই তখনকার বেগটা হিসাব কর। তো সে হিসাব করলো তার সময়ের একটা বেগ। তাহলে আমি হিসাব করলাম আমার কাছ থেকে, আমি যে শুরুতে হিসাব করলাম এই শুরুর বেগটা হচ্ছে আদিবেগ, এবং সে আমার বন্ধু যে দূরে দাঁড়ায় আছে ও যে বেগটা হিসাব করলো ওর বেগটা হচ্ছে শেষ বেগ। আমার কাছ থেকে তার কাছে যাইতে যে সময়টা লাগছে এটা হচ্ছে সময়, আমার কাছ থেকে তার কাছে যাইতে যে পথের দৈর্ঘ্যটা হয়েছে এটা হচ্ছে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। এবং আমার কাছ থেকে তার কাছে যে গেছে, এই যে এখানে বেগের যে কম বেশিটা হয়েছে, যদি বেগের কম বেশি না হয় তাহলে সমবেগ, কিন্তু যদি বেগের কম বেশি হয় তাহলে সেই বেগটাকে কি বেগ বলবো? সে, এবং এই বেগটা পরিবর্তন এমন ভাবে হবে যে বেগটা প্রতি ক্ষেত্রে বাড়ছে, তখন আমরা সেটাকে কি বলবো? ত্বরণ বলবো, তাহলে সমত্বরণ বলবো। আচ্ছা, তাহলে শুরুতে তার বেগটা ছিল ইউ, শেষে তার বেগটা ভি, তার মানে শুরুর বেগ এবং শেষের বেগ যেহেতু ভিন্ন, তার মানে বেগের পরিবর্তন হয়েছে। বেগের যেহেতু পরিবর্তন হয়েছে, আমরা জানি বেগের পরিবর্তন যেখানে হবে সেখানে অবশ্যই ত্বরণ থাকবে, এবং এই ত্বরণটা কি ত্বরণ? সমত্বরণ। সমত্বরণ। তাহলে এখানে আমাদের এই গতীয় চলক কটা বের হলো? এস, এ, ইউ, ভি, টি। এসতে হলো অতিক্রান্ত দূরত্ব বা সরণ, অতিক্রান্ত দূরত্ব। এতে হলো ত্বরণ। ইউ তাহলে কি ছিল? আদিবেগ। ভি হলো শেষ বেগ। টি হলো সময়। এই যে এখানে পাঁচটা চলক আছে, এই পাঁচটা চলক নিয়ে আমরা এখন গতির সমীকরণ প্রমাণ করব কিছু। তাহলে আমরা প্রথম যে সমীকরণটা প্রমাণ করব, এক নম্বরে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই যে সমীকরণটা আছে এটা, এর প্রমাণটা আমরা দেখতে চাই। হ্যাঁ, প্রমাণ পরীক্ষায় আসে না, তবে জানা ভালো। আমরা যে যত বেশি ভালো ফিজিক্স জানতে চাই তাকে তত বেশি প্রমাণ জানতে হবে, তত বেশি কোথা থেকে আসলো ফিজিক্স। যদি আমরা ভালো করে শিখতে চাই তাহলে কোথা থেকে বিষয়টা আসলো সেটা জানা আমাদের জন্য বেশি জরুরি। তাই আমাদের প্রমাণ পরীক্ষায় না আসলেও আসলে জিনিসটা কি, কিভাবে আসতেছে সেটা জানা আমাদের জরুরি। আচ্ছা, তাহলে আমরা জানি, কি জানি? আমরা জানি এ ইকুয়াল টু, এই যে ত্বরণ, গড় ত্বরণের যে সূত্রটা পড়ছিলাম, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, আমরা যদি আর গুণ করি তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি দাঁড়াচ্ছে। এখানে ভি ইকুয়াল টু মাইনাস ইউ, ওইদিক যে কি হচ্ছে প্লাস ইউ, প্লাস এটি। ভি ইকুয়াল টু কি দাঁড়াইলো? ইউ প্লাস এটি দাঁড়াইলো। তাহলে আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্রের প্রমাণ হয়ে গেল। তাহলে এবার আমরা দ্বিতীয় সূত্রে আসি। আচ্ছা, তো আমরা দ্বিতীয় যে সূত্রটা প্রমাণ করব সেই সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। এটা 2 নম্বর, আমরা এটা প্রমাণ করব। আচ্ছা, দেখি এটা কি করা যায়। তো আমরা জানি, আমরা
জানি গড় বেগ ভি বার এস বাই টি, পড়ছিলাম গড় বেগের সূত্র এস। আবার গড় বেগের আমরা আর একটা সূত্র পড়ছিলাম, সেটা ছিল ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে যেহেতু এটাও ভি বার গড় বেগ, এটাও গড় বেগ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে 1 ও 2 হতে, তাহলে ভি বার ইকুয়াল টু ভি বার, তাহলে 1 ভি বার ইকুয়াল টু কি লেখা যায়? এস বাই টি। আর একটা হচ্ছে ইউ প্লাস ভি বাই টু। তাহলে এখানে টি কি ভাগ আছে, তাহলে ওই দিক উপরে যা কি হবে? গুণ হবে। তাহলে কি লেখা যায়? ইউ প্লাস ভি ইন্টু টি, আর নিচে কি ছিল? টু। তাহলে এই যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই ভি ইন্টু টি বাই টু। তাহলে এটা হচ্ছে আমাদের কি সমীকরণ। আচ্ছা, এখানে তাহলে আমরা এই সমীকরণটা বুঝতে পারছি। এবার আসি, তাহলে আমরা এবার তৃতীয় সমীকরণটা প্রমাণ করব। তৃতীয় সমীকরণটা হচ্ছে, এবার আমরা 3 নম্বরে যেটা শিখব সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই সমীকরণটার আমরা প্রমাণ দেখব। আচ্ছা, আমরা কি বললাম? গড় বেগ ইকুয়াল টু ভি বার ইকুয়াল টু এস বাই টি, আবার ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই। তাহলে আমরা এখান থেকে কি দেখতেছি? তাহলে এই যে এখান থেকে লেখা যায় 1 ও 2 হতে এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। আচ্ছা, আমরা এটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাহলে ভি মাইনাস ইউ ভাগ এ ইকুয়াল টু কি লেখা যায়? টি। তাহলে টি এর পরিবর্তে এটা লেখা যায়, তাহলে টি এর পরিবর্তে যদি এটা লেখা যায়, তাহলে এখানে আমি এটা লিখতে পারি ইউ প্লাস ভি বাই টু। পাশে যেহেতু টি আছে, এই যে টিটা রাখলাম এখানে। আচ্ছা, একটা লাইন বাড়াই, তাহলে এখান থেকে আমি এবার এখানে চলে আসতেছি। তাহলে কি দাঁড়াইলো? এস ইকুয়াল টু, এখানে থাকলো ইউ প্লাস ভি। আচ্ছা, এই যে ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ একই বিষয়, বাই টু। আর টি এর মান আমি এখানে কত পেলাম? টি এর মান পেলাম ভি মাইনাস ইউ বাই এ। আচ্ছা, আমি যদি উপরে উপরে গুণ করি, তাহলে দেখা যাচ্ছে এখানে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। আমরা একটা সূত্র জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে এটাকে কি লেখা যায়? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, নিচে কি আছে? টু এ, পাশে কি আছে? এস। আচ্ছা, আমরা যদি এবার আর গুণ করি, তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু টু এ এস। আচ্ছা, তাহলে এখানে দেখি ভি স্কয়ার ইকুয়াল টু মাইনাস ইউ স্কয়ার, ওই দিক কি হচ্ছে? প্লাস ইউ স্কয়ার প্লাস টু এ এস। এই যে আমাদের সূত্র কি হলো? 3 নম্বর সূত্র প্রমাণিত হলো। এই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস। তাহলে আমরা 3টা সূত্র প্রমাণ বুঝতে পারছি। দেখে আরেকবার বলার দরকার নেই, আপনাদের যদি মনে হয় যে বুঝতে একটু অসুবিধা হলে আরেকবার দেখে নেবেন। তাহলে এবার আমরা চতুর্থ সূত্র প্রমাণ করব। চতুর্থ সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, আমি গতবারে এই পর্যন্ত বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে পারি, এবার আমি এইখান থেকে একটু দেখি। আচ্ছা, আমি এখান থেকে একটু দেখি। আমরা এই যে এস ইউ প্লাস, আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারি? ভি ইকুয়াল টু এই যে ভি
ইকুয়ালটা আমরা কিছু প্রথম শিখছি, ভি ইকুয়ালটা কি শিখছিলাম, ইউ প্লাস এটি, পাশে আবার কি আছে, টি বাই টু। আচ্ছা, ইউ এবং ইউ যোগ করলে টু ইউ প্লাস এটি ইন্টু টি বাই টু। তাহলে টি দুইজনকার সাথে গুণ আছে, টু ইউ টি প্লাস এ টি টি গুণ করলে টি স্কোয়ার বাই টু। আচ্ছা, আমরা কি জানি প্রথম অংশ ভাগ হর যোগ মাঝে যে চিহ্ন থাকে, প্রথমে কি আছে, টু ইউ টি বাই টু, মাঝের চিহ্ন, দ্বিতীয় অংশ ভাগ হর এ টি স্কোয়ার বাই টু। তাহলে আমরা দেখতে পারতেছি টু টু কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে, ইউটি, আর এটাকে কিভাবে এই যে হাফ এ টি স্কোয়ার লেখা যাচ্ছে, এইদিকে সমীকরণে কি ছিল, এস। তাহলে আমরা কি পেলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেলাম। তাহলে আমরা মোটামুটি গতির সমীকরণ সবকিছু পেয়ে গেলাম। এখন গতির এই যে চারটা সমত্বরণের চারটা সূত্র এবং সমবেগের একটা, পাঁচটা, তো গতি সমীকরণ থেকে আমরা আরো একটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমি আগে হেডলাইনটা লিখি। হেডলাইনটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন আমাদের জানা উচিত, আগে জানা দরকার যে তম বলতে কি। প্রথম কথা হচ্ছে তম মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কতটুকু সে দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, ব্যাপারটা বোঝার জন্য এখানে আসি। কোন একটা গাড়ি, আমরা একটা ধরলাম বাস গাড়ি নিছি, এই যে গাড়িটা সে যাত্রা শুরু করছে, শুরু করে সে 20 নাম্বার সেকেন্ডে, ধরলাম এইখানে যখন আসছে সে 20 সেকেন্ডে এখান থেকে এখানে আসতে তার সময় লাগছে কত, 20 সেকেন্ড। আমি বললাম 20তম সেকেন্ড, আমি 20 সেকেন্ডে চাই নাই, কিন্তু আমি চাইলাম 20তম সেকেন্ডে, সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। আমার চাওয়াটা কি, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 20তম মানে কি, 20 নাম্বার সেকেন্ডটা। আচ্ছা, আমি যদি এটাকে সেকেন্ডে ভাগ করি, 1 2 3 এভাবে চলতে 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 এই সেকেন্ডটা হচ্ছে কত, এটা এটা হচ্ছে 19 নাম্বার সেকেন্ড, 19 সেকেন্ডে এতটুকু গেছে, এটা হলো 20 সেকেন্ডে এতটুকু গেছে। তাহলে এই পর্যন্ত 19টা সেকেন্ড চলে গেছে। তাহলে এই যে এখানে যে সেকেন্ডটা থাকলো, এই যে সেকেন্ড, এখানে কয় সেকেন্ড থাকলো, 1 সেকেন্ডটা। তাহলে এই সেকেন্ডটা, এই যে যেমন এখান থেকে যদি ধরি, এটা হলো 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা হলো 2 নাম্বার সেকেন্ডে, তার মানে শুরু থেকে 2 সেকেন্ডে এতটুকু গেছে, কিন্তু দ্বিতীয় সেকেন্ডে সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। আমি যদি আবার এটা বলি, তাহলে এটা হলো তৃতীয় সেকেন্ডে সে অতিক্রান্ত দূরত্ব করছে। তাহলে এইভাবে যাইতে 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 এই পর্যন্ত সে 19 সেকেন্ডে গেছে। তাহলে এই সেকেন্ডটা কি 20 নাম্বার সেকেন্ড না? আমাকে বলছে 20তম মানে কি, 20তম মানে হচ্ছে ওই 20 নাম্বার সেকেন্ডের কথাই বলা হয়েছে। তাহলে 20 নাম্বার সেকেন্ড কতটুকু, এতটুকু না? তাহলে এতটুকু যে আসছে, সে এখান থেকে আগে 19 সেকেন্ড অতিক্রান্ত করতে হয়েছে, তারপরে এখান থেকে সে 20 নাম্বার সেকেন্ড গেছে। তাহলে 20 নাম্বার সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্ব, আচ্ছা ধরি 20 নাম্বার সেকেন্ডের দূরত্ব হলো s20, আর 19 নাম্বার সেকেন্ডের দূরত্বটা হলো s19। তাহলে আমি যদি 20তম সেকেন্ডটা, এই যে 20তমটা বের করতে যাই, 20th সেকেন্ডে, সেকেন্ডের দূরত্বটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি এই যে 20 সেকেন্ডে সে যে দূরত্বটা অতিক্রম করছে s20, এই 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে s19 নাম্বার 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা যদি বাদ দেই, এই যে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা থেকে 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বাদ দেই, তাহলে যে সেকেন্ডটা পড়ে থাকলো এটা কয় সেকেন্ড বলেন তো? এটা অবশ্যই 1 সেকেন্ড।
সেই সেকেন্ডটা কয় নাম্বার সেকেন্ড? 20 নাম্বার সেকেন্ড না? এই 20 নাম্বার সেকেন্ড জন্য এই সেকেন্ডটাকে আমরা কি বলবো? 20তম সেকেন্ড বলবো। এই 20তম সেকেন্ডে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে সেটা আমরা বের করতে চাই। আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা সূত্রটা একটু প্রমাণ করি। তাহলে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি বের করতে চাই, বা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই। তাইলে চলছে, এখানে আসছে। তো প্রথমে এইখান থেকে যে সে এখানে আসলো, ধরলাম সে এখান থেকে এখানে আসতে টি সময় লাগছে। আমি তো টি সময় অতিক্রান্ত দূরত্ব চাই নাই, আমি চাইছি টি-তম সেকেন্ড। তার মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে টি-তম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে, আমরা আগেই দেখলাম একটা উদাহরণের মাধ্যমে, তার আগের সেকেন্ড, তার মানে টি যদি 20 হয় তাহলে আগের সেকেন্ডটা তার চেয়ে 1 সেকেন্ড কম দূরত্ব বের করতে হবে। তাহলে টি মাইনাস 1 সেকেন্ড মানে 19 লাগবে। 20 থেকে 19 বাদ দিলেই তো 20তম সেকেন্ড পাওয়া যাবে। 15 যদি বলা হয়, টি যদি 15 হয়, 15 থেকে 1 বাদ দিব তাহলে 14, তাহলে 15 নাম্বার সেকেন্ডের দূরত্বটা কিন্তু আমরা পাবো। তাহলে এইটা হচ্ছে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটা হলো 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 19তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি আমি বাদ দেই, তাহলে যে দূরত্বটা থাকবে সেটা হলো 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, বা টি-তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি দেখি যে, একটু দেখি টি সময়ে অতিক্রান্ত দূরত্বটা, অতিক্রান্ত দূরত্ব এস, এই যে এখানে টি দিলাম, টি মানে কি? 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব কি জানি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই যে শুরুতে একটা বেগে গেছে ইউ, আর আমি এবার কি করতে চাচ্ছি? টি মাইনাস 1 সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস টি মাইনাস 1, তাহলে ইউ টি এর জায়গায় কি হবে? টি মাইনাস 1 প্লাস হাফ এ কি দাঁড়াচ্ছে? টি মাইনাস 1 তার উপর স্কয়ার। আচ্ছা, ব্যাপারটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, আচ্ছা থাক। তাহলে আমি এবার যদি বলি টি-তম সময়ে বা সেকেন্ডে, আচ্ছা টি সময়ে না দিয়ে টি সেকেন্ডে দেই, টি সেকেন্ডে। আচ্ছা, তাহলে টি-তম সেকেন্ডে এই যে অতিক্রান্ত দূরত্ব এস টি এইচ, টি এইচ তে কি হয়? তম। এস টি এইচ পাইতে গেলে এস টি থেকে এই যে টি এস টি মাইনাস 1 সেকেন্ডের দূরত্বটা যদি আমরা বাদ দেই, তাহলে ওই যে টি-তম সেকেন্ডটা থাকতেছে না এখানে। তাহলে আমি এখন দেখবো এস, এই যে এস টি এইচ, এটা বের করতে চাচ্ছি। তাহলে এস টি কত পাইছি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস এস টি মাইনাস 1 কত পেলাম? ইউ টি মাইনাস 1 প্লাস হাফ এ টি মাইনাস 1 তার উপর স্কয়ার। তাহলে একটু ক্যালকুলেশন করলে এখন আমরা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার মাইনাস, আচ্ছা গুণ করি, ইউ টি, ইউ দ্বারা 1 গুণ করলে ইউ প্লাস হাফ এ, আচ্ছা এটাকে এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র ফলানো যায়। তাহলে এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার, এ বলতে এখানে টি মাইনাস সূত্রে 2, এ বলতে টি, বি বলতে অন, প্লাস বি স্কয়ার মানে অনের উপর স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু দেখি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ। আচ্ছা একবারে গুণটা করে দিই, এর সাথে টি স্কয়ার গুণ করলে হাফ এটি স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি থাকলো? হাফ এ, আর 2 দ্বারা টি কে গুণ করলে 2টি, তাকে 1 দ্বারা গুণ করলে 2টি দাঁড়াইলো, প্লাসে প্লাসে প্লাস হাফ এ কে 1 এর উপর স্কয়ার মানে 1, 1 দ্বারা হাফ এ কে গুণ করলে হাফ এ দাঁড়াইলো। আচ্ছা
এবার দেখি, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ হাফ এটি স্কোয়ার মাইনাস টু টু কাটা এটি প্লাস হাফ এ। আচ্ছা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাসে প্লাস ইউ মাইনাসে মাইনাস হাফ এটি স্কোয়ার মাইনাসে প্লাস এটি প্লাসে মাইনাস হাফ এ। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এই যে প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস হাফ এটি স্কোয়ার কাটা, আবার প্লাস ইউটি মাইনাস ইউটি কাটা, তাহলে আমাদের এখানে কি থাকলো, আমাদের আচ্ছা এই সাইডে করি, এখানে আমাদের থাকলো, এখানে থাকলো ইউ, তারপরে কি থাকলো প্লাস এটি, তারপরে মাইনাস এ। আচ্ছা, এখান থেকে আমি ইউ প্লাস এখানে আমি হাফ এ কমন নিলাম, তাহলে কি থাকলো এ এ বাদ, তাহলে এখানে থাকলো টু টি। আচ্ছা, একটু দেখি এখানে আমি কেন টু টি দিলাম। আচ্ছা, এটার এটাকে গুণ করে দেখাই তো, এই যে হাফ এ, এটার এটা তো গুণ আছে, গুণন টু টি। আচ্ছা, এই টু টু কাটা গেলে কি থাকে এটি, হ্যাঁ উপরের লাইনে তো তাই ছিল। তারপর আমরা দেখবো এখানে যেহেতু নিচে একটা টু ছিল, এখানে গুণ আকারে দিব, তাহলে এটা এটা কাটা গেলে আগেরটা ঠিক ফেরত পাওয়া যাবে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি কিভাবে আসলো। হাফ এই এখানে মাঝখানে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস হাফে, হাফে গেলে পারে কি থাকে ওয়ান, তাইলে এইটা কি ছিল এস টিএস, এইটাই হলো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে এখন যদি কখনো বলে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 7তম সেকেন্ডে, 6ষ্ঠ সেকেন্ডে, 4র্থ সেকেন্ডে, তাহলে এরকম যদি কখনো বলে, তাহলে আমরা ডিরেক্ট এই সূত্র ফালাই দিব, দিয়ে একবারে তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এই সূত্রটা জানা খুবই জরুরি, কারণ তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমাদের বোর্ড প্রশ্নে অনেক কয়েকবার আসছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এটা থেকে আমরা এই যে গতি সমীকরণগুলো আমরা পড়লাম, এই পর্যন্ত গতি সমীকরণ। আগামী ক্লাসে আমরা পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।